অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের কিন্তু স্কুল খুললেই খুব অল্প সময়ের মধ্যে বাকি মূল্যায়নগুলো অনুষ্ঠিত হবে। তাই তোমাদের প্রস্তুতির জন্য আমি এখন থেকেই তোমাদেরকে নমুনাগুলো সরবরাহ করছি। আজকে তোমাদের ডিজিটাল প্রযুক্তি মূল্যায়নের নমুনাটি নিয়ে এসেছি। ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 বিষয় ডিজিটাল প্রযুক্তি শ্রেণী অষ্টম শিক্ষার্থীর জন্য নির্দেশনা। তোমাদের এই পুরো মূল্যায়নের কাজগুলোর যে উদ্দেশ্য রয়েছে সেটি হচ্ছে সচেতন হয়ে ডিজিটাল বাংলাদেশ গড়ি, এবং তোমাদের কাজগুলোর আগে একটি উদ্দীপক দেওয়া হয়েছে। চলো উদ্দীপকটি পড়ে নেই। তামিম অষ্টম শ্রেণীতে পড়ে। একদিন বিদ্যালয় থেকে বাড়ি ফিরলে তামিমের মা বলেন, সরকারের পক্ষ থেকে অষ্টম নবম শ্রেণীর সকল শিক্ষার্থীদের ল্যাপটপ দেওয়া হবে। ইউটিউবে একটি সংবাদ তিনি দেখেছেন। ওই সংবাদে কিভাবে ল্যাপটপের জন্য আবেদন করতে হবে সেটিও বলেছে। সংবাদটি দেখলো, বুঝতে পারলো বাংলাদেশের স্বনামধন্য একটি টেলিভিশনের সংবাদ। তামিমের মনে কোনো সন্দেহ থাকলো না। সে সকল ব্যক্তিগত তথ্য দিয়ে আবেদন ফর্ম পূরণ করে ইমেইল করলো। একদিন পর এক ব্যক্তি তামিমের মাকে ফোন করলো এবং জানালো ল্যাপটপ পাঠাতে কুরিয়ার খরচ হিসেবে কিছু টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পাঠালে তারা ল্যাপটপ পাঠিয়ে দিবে। তামিমের মা ফোন থেকে টাকা পাঠিয়ে দিল, কিন্তু এরপর থেকে সে ওই মোবাইল নাম্বারটি বন্ধ পেল এবং তামিম বুঝতে পারলো সে প্রতারণার শিকার হয়েছে। তো আমরা এই উদ্দীপকটি পড়ে বুঝতে পারলাম তামিম একটি অষ্টম শ্রেণীর শিক্ষার্থী। একদিন তার মা তাকে একটি খবর বলায় সে সেটিকে যাচাই করে এবং বুঝতে পারে এটি একটি স্বনামধন্য টেলিভিশনের সংবাদ। তাই সে এটিকে সন্দেহ না করে সত্য মনে করে এবং সে ল্যাপটপটি পাওয়ার জন্য যা যা করতে বলা হয়েছে অর্থাৎ ফর্ম ফিল আপ এগুলো সব করে ফেলে। এবং একদিন একজন তাকে কল করে বলে যে কুরিয়ারের জন্য কিছু টাকা লাগবে এবং সে টাকাটি পাঠিয়েও দেয়, কিন্তু টাকাটি পাঠানোর পর সেই নাম্বারটি থেকে আর কখনো যোগাযোগ করা হয় না এবং সে ল্যাপটপও পায় না। তো চলো দেখে নেই এই উদ্দীপকের আলোকে আমাদের কি কি কাজ দেওয়া হয়েছে। প্রথমেই রয়েছে কাজ 1, এটা তোমাদের একক কাজ। তামিম বাংলাদেশের স্বনামধন্য একটি টেলিভিশনের সংবাদ দেখেছিল। তামিমের মনে কোনো সন্দেহ থাকলো না, যেহেতু এটি একটি বাংলাদেশের স্বনামধন্য টেলিভিশনের চ্যানেল ছিল তাই সে কোনো সন্দেহ করেনি। দেখে নেই কাজ 1 সম্পূর্ণ করার জন্য কি কি ধাপ রয়েছে। 2টি ধাপ রয়েছে এখানে। প্রথম ধাপ, অসাধু ওই লোকটি ইউটিউবে ওই টেলিভিশন সংবাদটি কিভাবে বিকৃত বা নকল করলো। তামিমের মনে কোনো সন্দেহ থাকলো না কেন? এখন আমরা এটার অ্যান্সার দেখব। অসাধু ওই লোকটি ইউটিউবে ওই টেলিভিশন সংবাদটি কিভাবে বিকৃত বা নকল করলো। কাজ 1-এর উত্তর, অসাধু ব্যক্তি স্বনামধন্য টেলিভিশনের লোগো ব্যানার ব্যবহার করে ইউটিউবে চ্যানেল খুলে ভিডিও এডিটিং সফটওয়্যারের মাধ্যমে মিথ্যা তথ্য সংবলিত ভিডিও তৈরি করে সংবাদ প্রচার করেছে। শিক্ষার্থীরা, এখানে যেহেতু আমরা দেখলাম যে তামিম কিন্তু প্রতারিত হয়েছে এবং এই প্রতারিতর কারণটি হচ্ছে ওই অসাধু যে ব্যক্তিটি ছিল সে একটি স্বনামধন্য টেলিভিশনের লোগো এবং ব্যানার ব্যবহার করে তারপর সেই ভিডিওতে ওগুলো ব্যবহার করেছে এবং ভালোভাবে এডিট করার কারণে সেগুলো কেউই বুঝতে পারে না এবং সেই ব্যানার আর লোগো ব্যবহার করে কিন্তু মিথ্যা তথ্যের ভিডিও তৈরি করেছে। এবং যেহেতু সে ভালো করে এডিট করেছে এই কারণে কিন্তু কেউ তাকে সন্দেহ করেনি এবং সবাই কিন্তু তার প্রতারণার শিকার হয়েছে। এরকমভাবে তামিমও কিন্তু তাদের প্রতারণার শিকার হয়েছিল। কাজ 1 সম্পূর্ণ করার জন্য আরেকটি ধাপ ছিল, তামিমের মনে কোনো সন্দেহ থাকলো না কেন। আমরা কিন্তু আগেই দেখলাম যে অসাধু ব্যক্তিটি ভালো করে এডিট করার কারণে তামিমের মনে কোনো সন্দেহ থাকেনি। দেখিনি এটার অ্যান্সার কি লেখা হয়েছে। তামিম সংবাদটি দেখে বুঝতে পারলো তো সংবাদটি বাংলাদেশের স্বনামধন্য একটি টেলিভিশনের সংবাদ, তাই তার মনে কোনো সন্দেহ থাকলো না। তো আমি কিন্তু এই কারণটাই লিখেছি। আশা করি তোমরা প্যাসেজটা বুঝতে পেরেছো এবং আমি কেন এই অ্যান্সার দুটোই লিখেছি সেগুলো তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা চলে যাব কাজ 2-এ। এই কাজটি হচ্ছে দলগত কাজ। চলো দেখে নেই কি বলা হয়েছে। প্রথমে একটি উদ্দীপক দেওয়া হয়েছে। উদ্দীপকটি হলো বিকৃত ও বিভ্রান্তিকর তথ্য যাচাই ও পোস্টারে উপস্থাপনা। এখানে কিন্তু একটি পোস্টারের উপস্থাপনার কথা বলা হয়েছে, অর্থাৎ আমাদেরকে পোস্টার তৈরি করতে হবে। তো পোস্টারটি কী বিষয় এবং কিভাবে তৈরি করতে হবে চলো সেটি দেখে নেই। সাকিবের বাবা সোশ্যাল মিডিয়াতে একটি তথ্য খুঁজে পান। তথ্যটি সঠিক কিনা তা যাচাইয়ের জন্য তিনি সংবাদ মাধ্যমটির লোগো ও কার্ড দেখে সংবাদটিকে সত্য মনে করেন, কিন্তু তিনি কিছুদিন পর জানতে পারলেন সংবাদটি নকল ও বিভ্রান্তিকর। চলো দেখে নেই আমাদেরকে এই উদ্দীপকটি থেকে কী করতে বলা হয়েছে। কোনো তথ্য বিকৃত ও বিভ্রান্তিকর কিনা তা যাচাই করব ও করতে হয়।
বিকৃত তথ্য যাচাই কিভাবে করতে হয় তা দলগত আলোচনা করে পোস্টার বানাবো। উদ্দীপকের সাকিবের বাবার তথ্য যাচাইয়ের পদ্ধতিটি সঠিক কিনা তা উল্লেখ করতে হবে। তো আমাদের পোস্টারের বিষয় কিন্তু মূলত এইটাই, এবং এটার উত্তরই আমাদেরকে পোস্টারে উল্লেখ করতে হবে। একটি হলো বিকৃত তথ্য কিভাবে যাচাই করতে হয়, এবং পরেরটি হলো উদ্দীপকে সাকিবের বাবার তথ্য যাচাইয়ের পদ্ধতি সঠিক কিনা তা উল্লেখ করতে হবে। অর্থাৎ আমাদের পোস্টারের মোট দুইটা জিনিস উল্লেখ করতে হবে। 1 নাম্বার ছিল এটা আর 2 নাম্বার এটা। অর্থাৎ প্রথমে আমরা বিকৃত তথ্য কিভাবে যাচাই করতে হয় সেটা লিখব, তারপরে আমরা সাকিবের বাবা সঠিক তথ্য যাচাইয়ের পদ্ধতিটি ব্যবহার করেছে কিনা, অর্থাৎ কেন তার তথ্য যাচাইয়ের পদ্ধতিটি ভুল হয়েছিল এগুলো আমরা আলোচনা করব। তো পোস্টারে আমাদেরকে এই দুটি বিষয় কিন্তু উল্লেখ করতে হবে। কাজ 2 এর উত্তর। পোস্টারে যা যা থাকবে, সার্চ ইঞ্জিনে গুগল, বিং কিংবা ইয়াহু, তোমরা এই 3টি প্ল্যাটফর্মের যে কোনো একটি ব্যবহার করতে পারো। ফ্যাক্ট চেক বাংলাদেশ এই কিওয়ার্ডগুলো দিয়ে সার্চ করলে আমরা কিছু ওয়েবসাইটের নাম পাবো যেগুলো ভুল তথ্যকে চেক করে বা যাচাই করে দেয়। অর্থাৎ শিক্ষার্থীরা গুগল, ব্লিং বা ইয়াহুর সার্চ ইঞ্জিনে আমরা ফ্যাক্ট চেক বাংলাদেশ এটা লিখে সার্চ করব, তাহলে আমরা কিছু ওয়েবসাইটের নাম পাবো। ওই ওয়েবসাইটগুলোতে কিন্তু ভুল তথ্যগুলো চেক করে কিংবা যাচাই করে দেয় যে এটা ভুল তথ্য কিনা। অর্থাৎ ওই ওয়েবসাইটগুলো কিন্তু তোমাকে জানিয়ে দিবে ওই তথ্যটি আদৌ কি ভুল নাকি সঠিক। শিক্ষার্থীরা, তবে এটি করতে আমাদের অবশ্যই ইন্টারনেট লাগবে। বাড়িতে ইন্টারনেট সুবিধা থাকলে আমরা বাড়িতেই ওই ওয়েবসাইটগুলো থেকে আরও কিছু সংবাদ দেখব যা পূর্বে ঘটে গিয়েছে এবং তার সত্যতা যাচাই করব। অর্থাৎ আমরা শুধু এই সংবাদটি নয়, আরও অনেক সংবাদ যাচাই করে দেখব আদৌ সত্যি নাকি। এবং এগুলো আমরা কিভাবে যাচাই করব সেটা কিন্তু আমি এইখানেই বলে দিয়েছি। আবার দেখো শিক্ষার্থীরা, আমরা কি শুধুমাত্র ইন্টারনেটের সাহায্য নিয়ে তথ্য ভুল কিংবা সঠিক তা যাচাই করতে পারবো? এছাড়াও আমরা কিন্তু ইন্টারনেট সুবিধা না থাকলে আমরা আমাদের চারপাশ থেকে বিভিন্ন ঘটনা বা তথ্য পর্যবেক্ষণ করে খুঁজে বের করব। আমরা কিন্তু দেখে যাচ্ছি আমাদের চারপাশে প্রতিদিন নানা রকম ঘটনা ঘটে যাচ্ছে। আমরা এইসব ঘটনা পর্যবেক্ষণ করেই কিন্তু বুঝতে পারবো কোন ঘটনাটা সত্যি হতে পারে আর কোন ঘটনাটা মিথ্যা হতে পারে। এর জন্য আমাদেরকে উপযুক্ত তথ্য সংগ্রহ করতে হবে। আমি পর্যবেক্ষণ করে তথ্য সংগ্রহের একটি উদাহরণ তোমাদেরকে দিচ্ছি। এখানে যে বলা হয়েছে সে প্রতারণার শিকার হয়েছে এবং ল্যাপটপটি পায়নি। এক্ষেত্রে সে যদি তথ্য সংগ্রহ করতো, বিভিন্নভাবে কিন্তু সে তথ্য সংগ্রহ করতে পারতো। যেমন তার শিক্ষককে জিজ্ঞেস করতে পারতো যে আদৌ কি এমন কোনো নিয়ম সরকার চালু করেছে কিনা, কিংবা তার অন্যান্য বন্ধুদের যে তোমরাও কি এমন করেছো কিনা। এভাবে কিন্তু সে তথ্য সংগ্রহ করে বুঝতে পারতো এই তথ্যটি ভুল নাকি সঠিক। আমি কিন্তু তোমাদেরকে মোট 2টি নিয়ম দেখালাম যে কিভাবে আমরা কোনো তথ্য ভুল কিংবা সঠিকতা যাচাই করতে পারি, একটি ইন্টারনেটের মাধ্যমে এবং অন্যটি তথ্য সংগ্রহ করে, অর্থাৎ ইন্টারনেটের মাধ্যম ছাড়া। তোমরাও পোস্টারে এই 2টি বিষয় ভালো করে উল্লেখ করে দিবে, তাহলে কিন্তু তোমাদের কাজটি হয়ে যাবে। শিক্ষার্থীরা, আমাদের পোস্টারে কিন্তু আরেকটি বিষয় উল্লেখ করতে বলেছিল, সেটি হচ্ছে সাকিবের বাবা যে তথ্য যাচাই করেছে সেই পদ্ধতিটি কি ঠিক ছিল নাকি ভুল ছিল। তো আমরা এখানে যা লিখেছি, এবং আমরা কিন্তু পোস্টারের প্রথম অংশে 2টা জিনিস শিখলাম যে একটি সে ইন্টারনেটের মাধ্যমে ওয়েবসাইটে ঢুকে যাচাই করতে পারে, এবং 2 সে বিভিন্ন তথ্য সংগ্রহ করে যাচাই করতে পারে। কিন্তু সাকিবের বাবা কিন্তু কোনোটিই করেনি। সাকিবের বাবা লোগো ও ব্যানার দেখেছিল। অর্থাৎ আমরা কিন্তু পূর্বাভাস পাচ্ছি যে সে যেহেতু একটা ব্যবহার করেনি, হয়তো এই কারণে তার তথ্য যাচাইয়ের পদ্ধতিটি সঠিক ছিল না। কারণে আমি লিখেছি বিভিন্ন ফটো এডিটর সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে লোগো ও ব্যানার বানানো যায়, তাই আমাদের মনে হয় সাকিবের বাবার তথ্য যাচাইয়ের পদ্ধতিটি সঠিক নয়। শিক্ষার্থীরা, আমরা কিন্তু ইতিমধ্যেই জানি যে তামিম নামক এক ছেলে লোগো ও ব্যানার দেখে তথ্য যাচাই করায় সে প্রতারিত হয়ে গিয়েছিল, এবং এখানেও একইভাবে সাকিবের বাবাও কিন্তু লোগো ও ব্যানার দেখেছে। এই কারণে কিন্তু আমরা মূলত তথ্যকে যাচাই করব। কিভাবে যাচাই করতে হবে সেটা কিন্তু আমি তোমাদের প্রথমেই 2টা নিয়মে শিখিয়ে দিলাম, যেটা তোমরা পোস্টারের প্রথম অংশে দেখতে পেলে। এবং আমাদের এই তথ্য যাচাইয়ের ঘটনাগুলো জানার পর এখানে সাকিবের বাবার যে ঘটনাটি দেওয়া হয়েছে সেখানে আমরা দেখতে পেয়েছি বা কিন্তু তথ্য যাচাই করার জন্য আমাদের জানা এই 2টি পদ্ধতির একটিও ব্যবহার করেনি, বরং সে তামিমের মতো একটি পদ্ধতি ব্যবহার করেছে, যে পদ্ধতিতে ইতিমধ্যেই তামিম কিন্তু প্রতারিত হয়ে গিয়েছে। এই কারণে আমরা বলতে পারি যে এরকমভাবে তথ্য যাচাই করার কোনো যৌক্তিকতা নেই, এবং যারা এভাবে করবে তারা কিন্তু ভুল প্রমাণিত হতেই পারে। তো আমরা এটা বলতে পারি যে সাকিবের বাবার
তথ্য যাচাইয়ের পদ্ধতিটি একদমই সঠিক ছিল না। এই কারণেই কিন্তু তার তথ্যটিও সঠিক হয়নি, যেটা আমরা উদ্দীপকেই দেখেছি যে কিছুদিন পরে জানতে পারলো তার তথ্যটি ভুল ছিল এবং মিথ্যা ছিল। তো দুইটি কাজই আমি তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। শিক্ষার্থীরা, তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবে, আমি কিন্তু তোমাদেরকে উত্তরটি দিয়ে দিব। যেহেতু 21 শতকে আমরা ইন্টারনেটকে সবচেয়ে বেশি ব্যবহার করছি, তোমরা খেয়াল রাখবে শিক্ষার্থীরা, তোমরা সবসময় ইন্টারনেটকে ব্যবহার করবে। ইন্টারনেট যদি কখনোই তোমাদেরকে ব্যবহার করতে না পারে। ধন্যবাদ সবাইকে।